পশ্চিম বাংলায় আপনি জানেন যে পশ্চিম বাংলায় বিজেপি নতুন সরকার গঠন করেছে। এটা কি আকস্মিক নাকি প্রত্যাশিত? এবং এই বিষয়কে কেন্দ্র করে সারা ভারতবর্ষের রাজনৈতিক যে গতিধারা একটা চেহারা স্পষ্ট হয়ে উঠছে, সে বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। বিশেষ করে আমরা জানি যে ভারত সম্প্রসারণবাদী সাম্রাজ্যবাদী দেশ হিসেবে অনেকগুলো দেশকে আত্মসাৎ করেছে, যেমন হায়দ্রাবাদ, কাশ্মীর, সিকিম এবং বাংলাদেশকেও তারা প্রায় উপনিবেশে পরিণত করেছে। ৭১ সালে ৭ দফা চুক্তি করেছে এবং তারপরে বিভিন্ন চুক্তির মাধ্যমে পানি শূন্য মরুভূমিতে পরিণত করেছে। এইগুলোর বিরুদ্ধে কমরেড বদরুদ্দিন উমর ব্যাপকভাবে লড়াই দিয়েছে, যার ফলে ওনার বক্তব্য এগুলো আমাদেরকে ঢাল হিসেবে বাঁচিয়ে রাখে। এখন তো বদরুদ্দিন উমর নেই। এই পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের রাজনৈতিক গতিধারা যেদিকে যাচ্ছে তার দিকে তাকিয়ে আমাদের রাজনীতি কেমন হওয়া উচিত, বা আমাদের অর্থনৈতিক গতিধারা বা আমাদের অন্যান্য যে গুরুত্বপূর্ণ কৌশলগত দিক, সেটা কেমন ভাবে আমরা চিন্তা করছি, সেই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ চিন্তা শুনতে চাই। সুধী মন্ডলী, ক্যামেরার সামনে আসছেন, আমাদের সবার সামনে পত্রিকার পক্ষ থেকে আমরা এসেছি, আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক, সভাপতি এবং টাফ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি জনাব ফয়জুল আকিব। ধন্যবাদ। আমি জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সমাপ্ত হয়েছে। এই নির্বাচনের পরবর্তীতে যে ফলাফল এখানে এসেছেন, তাতে পশ্চিমবঙ্গের বিধানসভায় পূর্ব হিন্দুত্ববাদী দল বিজেপি তারা বিপুল সংখ্যক আসন নিয়ে তারা জয়লাভ করেছে বলে দেখা যাচ্ছে। অন্যদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা, নির্বাচন কমিশনের যে ভূমিকা, ভারতের সর্বোচ্চ আদালতের যে ভূমিকা, সে সম্পর্কে ওখানকার বিশেষ করে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণকারী যে দল, বিশেষ করে তৃণমূল, সিপিআইএম, বিভিন্ন যে দল, তারা তার কঠোর সমালোচনা করেছে এবং তারা ব্যক্ত করেছেন যে কেন্দ্রীয় সরকার নির্বাচনের ফলাফলের উপরে তারা ভূমিকা রেখেছে। ব্যাপক সংখ্যক সেখানে নিরাপত্তা বাহিনীকে নিয়োগ করা হয়েছিল, নির্বাচন কমিশনকে ব্যবহার করা হয়েছিল, ৯১ লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল এবং নির্বাচনে বাংলাদেশ বিরোধী একটা বক্তব্য সেখানে বিজেপি বাংলাদেশ বিরোধী একটা বিদ্বেষ সেখানে ছড়িয়েছিল এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যেও একটা বিদ্বেষ, যেটা ভারতের কেন্দ্রীয় যে সরকার বিজেপি সরকার, যাদের একটা চরম হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক যে রাজনীতির প্রভাব এখন হয়েছে, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তারা ব্যাপকভাবে সেটা এই নির্বাচনকে কেন্দ্র করে তারা প্রভাবিত করেছিল। অন্যদিকে দিয়ে যে তৃণমূল কংগ্রেস যারা ক্ষমতায় ছিলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেই সরকারের শাসনকালে জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ
নানাভাবে তারা শোষিত, নির্যাতিত এবং বিরক্ত হয়েছে। ফলে সেই সব ঘটনা এখানে কাজ করছে। এখন এই নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে তো বটে, সারা ভারতে এবং দক্ষিণ এশিয়া জুড়ে জনগণের মধ্যে একটা যে দক্ষিণ এশিয়ার জনগণের ঐক্যের ক্ষেত্রে এটা একটা বিরাট বাধা হিসেবে আমি, কেননা জনগণকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে জনগণকে বিভক্ত করার যে নীতি, এই নীতিটা ঔপনিবেশিক শাসন আমলে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের আমলে এটা দেখা গিয়েছে। নানাভাবে তারা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে ভারতীয় জনগণের, ভারতীয় উপমহাদেশের জনগণের যে ঔপনিবেশিক শাসন বিরোধী যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামকে কিন্তু নানাভাবে বিভক্ত করা হয়েছে। যেটা কমরেড বদরুদ্দিনও তার ভারতীয় জাতীয় আন্দোলন প্রসঙ্গে তার বিখ্যাত বক্তৃতায় তিনি ভারতীয় সমাজে যে বিভিন্ন দ্বন্দ্ব ছিল, আঞ্চলিক দ্বন্দ্ব, সাম্প্রদায়িক দ্বন্দ্ব, শ্রেণী দ্বন্দ্ব, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতের জনগণের যে বিরোধ বা দ্বন্দ্ব, ভাষাগত দ্বন্দ্ব, নানা দ্বন্দ্বের মধ্যে তিনি বলেছিলেন তার সেই বক্তৃতায় যে এখানে দুটি দ্বন্দ্বের মীমাংসা 47 হয়েছে। একটা ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের, বিশেষ করে প্রত্যক্ষ শাসনের অবসান, এই দ্বন্দ্বের একটা আপাত মীমাংসা হয়েছিল। আর অন্যটি হলো সাম্প্রতিক দ্বন্দ্বকে অবলম্বন করে এখানে ভারতীয় উপমহাদেশ ভাগ হয়েছিল অবিভক্ত বাংলা, অবিভক্ত পাঞ্জাব। এবং বাংলা ভাগের ক্ষেত্রেও আপনারা জানেন 1905 সনে যখন ব্রিটিশরা বাংলাকে ভাগ করতে চেয়েছে, সেই সময় বাংলাকে ভাগের বিরুদ্ধে অবিভক্ত বাংলায় আন্দোলন হয়েছে। এবং এই আন্দোলনে কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, বিভিন্ন রাজনীতিবিদরা ছিলেন। কিন্তু 47 সনে যখন বাংলা ভাগ হল এবং এই ভাগের প্রশ্নটা সামনে এলো, তখন দেখা গেল কলকাতা কেন্দ্রিক এই জমিদার শ্রেণী বা কংগ্রেস কি হিন্দু মহাসভা, তারা কিন্তু বাংলা ভাগের পক্ষেই ভোট। এবং এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে তৎকালীন বাংলা কংগ্রেসের যিনি সভাপতি ছিলেন শরৎ বসু, তাকে চিঠি লিখেছিলেন জওহরলাল নেহরু। তিনি লিখে বলেছিলেন যে বাংলা ভাগ হতে হবে, বাংলা যদি ভাগ না হয়, অবিভক্ত থাকে, তাহলে এখানে মুসলমানরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, ফলে সংখ্যালঘিষ্ঠ হিসেবে হিন্দুরা বঞ্চিত হবে। মানে বাংলাদেশ তখন উভয় বাংলা মিলে যে দেশটা হবে, সেই দেশ পাকিস্তানে যোগদান কেন করবে। অবিভক্ত বাংলায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল এবং এটা কথা ছিল যে রাজ্যে বা যে প্রদেশে যে ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ, বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে, সেটা নিয়েই পাকিস্তান হবে। সেই হিসেবে বাংলা কিন্তু অবিভক্তই, কিন্তু সেই অবিভক্ত বাংলাকে এখানে ভাগ করার ব্যাপারে ভারতের কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বে তারা ভূমিকা রেখেছিল। যে ক্ষেত্রে জানা যায় যে শরৎ বসু এর বিপরীতে যে চিঠি দিয়েছিলেন নেহরুকে, তিনি সেখানে লিখেছিলেন যে কংগ্রেসও একটি সাম্প্রদায়িক দলে পরিণত হয়েছে। তো এই ঘটনা, আজকে যে ঘটনাটা আমরা দেখছি পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফলের মধ্যে, বা শাসক দল সারা ভারতের বিজেপি, তারা পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে বাঙালি বিরোধী, বাংলাদেশ বিরোধী এবং মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে যেভাবে তারা বক্তব্য নিয়ে এসছে, এইটার কোনো দৃষ্টান্ত নাই এই অঞ্চলের ইতিহাস। আমরা বাংলাদেশের জনগণ, আমাদেরকে এই ভারত রাষ্ট্র, ভারতের মধ্যশ্রেণী বুদ্ধিজীবী, তারা একটা ধর্মনিরপেক্ষ ভারতের কথা বলতেন, তারা একটা সেকুলারিজমের কথা বলতেন। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের এই সর্বশেষ যে পরিস্থিতি এবং এর আগে ভারতের যে পরিস্থিতি, সারা ভারতের যে পরিস্থিতি, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেলে সেখানে একটা উগ্র হিন্দুত্ববাদের বিজয় এখানে অর্জন হয়েছে। এবং পশ্চিমবঙ্গ আজকে সেই হিন্দুত্ববাদ, উগ্র হিন্দুত্ববাদ, উগ্র সাম্প্রদায়িকতা, তারা বিজয় অর্জন করছে পশ্চিমবঙ্গে। যদিও এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভূমিকা
সুপ্রিম কোর্টের ভূমিকা, ভারতের নির্বাচন কমিশনের ভূমিকা, এই ভূমিকাগুলো কিন্তু এই আলোচনার মধ্যে আসে। কিন্তু মানব সমাজের সমাজ বিকাশের যে ইতিহাস, সেই ইতিহাসের ধারার উপর যদি আমরা বৈজ্ঞানিকভাবে আস্থা রাখি, তাহলে আমরা এটা বলতেই পারি যে এইভাবে উগ্র সাম্প্রদায়িকতা দিয়ে, ধর্মন্ধতা দিয়ে জনগণের যে ঐক্য, এই ঐক্যকে কিছুদিন হয়তো বিভ্রান্ত করা যায়, দীর্ঘ বছর ধরে বিভ্রান্ত করা যায়। এইখানে আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, এই যে জনগণের ঐক্য, এটা হবে কিভাবে? শ্রেণী সংগ্রামের দৃষ্টিভঙ্গিতে যদি আপনি বলেন, তাহলে জিনিসটা আরো স্পষ্ট হয়। এই বিষয়টা আমাদের দিক দিয়ে আমরা এটা বলতে পারি, কেননা আমাদের দেশে পাকিস্তানের অংশ যখন আমরা বললাম 1947-এ, পূর্ব বাংলার জনগণ, যাদেরকে পূর্ব পাকিস্তান বলবো, এই পূর্ব পাকিস্তান হওয়ার পরে এই পূর্ব বাংলার জনগণ, এখানকার নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, তারা উপলব্ধি করলেন যে পাকিস্তান প্রতিষ্ঠার ক্ষেত্রে অবিভক্ত বাংলার মুসলিম লীগের যে রাজনৈতিক ভূমিকা ছিল, পাকিস্তান প্রতিষ্ঠার পর তারা দেখলেন যে রাজনৈতিক যে ক্ষমতাটা, রাষ্ট্রীয় ক্ষমতাটা, তা থেকে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা বঞ্চিত হয়েছে। সকল ক্ষমতা চলে গেছে ইসলামাবাদে, পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছে। ফলে পূর্ব বাংলার জনগণ পাকিস্তান প্রতিষ্ঠার সাথে সাথেই তারা উপলব্ধি করলেন যে তারা বঞ্চিত হয়েছে। এবং এই বঞ্চনাটা আরো সামনে এলো যখন 1948 সালে জিন্নাহ সাহেব এসে ঢাকায় বললেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র। এর বিরুদ্ধে পূর্ব বাংলার ছাত্র সমাজ, জনগণ তারা প্রতিবাদ করলেন, যেটাকে আমরা বলি 52 সনে একটা ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন কোনো সাম্প্রদায়িক আন্দোলন ছিল, যেটা বদরুদ্দীন বলেছে, এইটা ছিল একটা অসাম্প্রদায়িক আন্দোলন। পূর্ব বাংলার সমগ্র জনগণ এই আন্দোলনে অংশ নিয়েছিলেন। এই আন্দোলনকে জনগণের মনোজগৎকে পরিবর্তন করেছে। ফলে দেখা গেল যে 54 সনে যখন পাকিস্তানে, বিশেষ করে পূর্ব পাকিস্তানে নির্বাচন হয়, সেই নির্বাচনে মাত্র 7 বছর আগে যারা লড়কে লেঙ্গে পাকিস্তান, উপরে আল্লাহ নিচে মুসলমান, লড়কে লেঙ্গে পাকিস্তান ধ্বনি দিয়ে যে মুসলিম লীগ পাকিস্তানের জয়গান গেয়েছে, সেই মুসলিম লীগ 1954 সনে তার ভরাডুবি হয়েছে পূর্ব পাকিস্তানে। কারণ এখানে যুক্তফ্রন্টে মৌলানা ভাসানী, শেরে বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সরদির নেতৃত্বে যে যুক্তফ্রন্ট, তার যে 21 দফা কর্মসূচি, সেই কর্মসূচির সামনে পড়ে মুসলিম লীগকে কিন্তু ভরাডুবি হয়েছে। এবং এরপরেই পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের যে কার্যক্রম চলছে, সেই কার্যক্রমে চলাকালীন সময় আমরা দেখলাম 1957 সনে, 1956 সনে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার মার্কিন সাম্রাজ্যবাদের সাথে সেন্ট্রো সিয়াটো যে প্যাক্ট, তার সাথে পাকিস্তান সরকার যুক্ত হয়েছে। এর বিরুদ্ধে কিন্তু মৌলানা ভাসানী নেতৃত্বে যে আওয়ামী লীগ, সেখানে মৌলানা ভাসানী এই চুক্তির বিরোধিতা করার জন্য তিনি 57 সনে কাকমারি সম্মেলনে তিনি প্রস্তাব তুলেছেন, যদিও তার প্রস্তাব সেখানে সংখ্যাগরিষ্ঠ সে পরাজিত হয়। এবং মৌলানা সাহেব তারপরে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে ন্যাব গঠন করলেন, ন্যাব গঠন করলেন, ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে এই যে আন্দোলনের মধ্য দিয়ে পূর্ব বাংলার জনগণ তাদের জাতিগত একটা উন্মেষ হলো, 52 ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে পূর্ব বাংলার জনগণ বাঙালি জাতিসত্তার যে একটা জাতীয় পরিচয়, তার একটা সামনে এলো। এবং এটা একটা অসাম্প্রদায়িক, এবং তারা পাকিস্তানের কেন্দ্রীয় রাষ্ট্র থেকে যে তারা বঞ্চিত হচ্ছে। এবং 58 সনে যখন আইয়ুব খান অক্টোবর মাসে ক্ষমতা নিলেন ইস্কান্দার মির্জার কাছ থেকে, সামরিক শাসন জারি হল, তখন তারা আরো বুঝলেন যে তাদেরকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে। তো এর ফলে পূর্ব পাকিস্তানে একটা গণতান্ত্রিক অধিকারের দাবিতে, স্বাধিকারের দাবিতে সংগ্রামটা গড়ে ওঠে, যেটা নতুন করে 62 শিক্ষা আন্দোলনকে কেন্দ্র করে 65 সালে পাক ভারত যুদ্ধের পরে পূর্ব বাংলার জনগণ, পূর্ব পাকিস্তানের জনগণ তারা উপলব্ধি করলেন যে তাদের জাতীয় নিরাপত্তা পূর্ব পাকিস্তানের এটা বিপন্ন। তো এইসব নানা কিছু করে, এবং সেই সময় 1966 সনে শেখ মুজিবুর রহমান তিনি 6 দফা দাবি কর্মসূচি তিনি আনলেন। আর এর বাইরে পাকিস্তানের সামরিক শাসন বিরোধী যে জনবিক্ষোভ ছিল, যে জনবিক্ষোভকে 69 সনে মৌলানা ভাসানী তার যে কৃষক শ্রমিক তার মাধ্যমে, এবং তার যে শ্রমিক সংগঠন তার মাধ্যমে এখানে যে একটা গণ আন্দোলনকে গণ অভ্যুত্থানে তিনি নিয়ে গেলেন, ঘেরাও আন্দোলনের মধ্যে দিয়ে। আপনারা জানেন যে সেখানে গভর্নর হাউস ঘেরাও করেছে। সে তো সেই আন্দোলনের মধ্যে দিয়ে এখানে
আইয়ুব খানের শেষ দীর্ঘ 10 বছরের সামরিক শাসনের অপসারণ হয়েছিল, এবং ইয়াহিয়া খান এখানে নতুন সামরিক জান্তা এলেও এখানে তিনি নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন। 70 সনে নির্বাচন দেওয়া হয়েছিল, এবং এই ইতিহাস আমাদের জানা আছে। আমি শুধু বলতে চাই যে বাংলাদেশের পূর্ব পাকিস্তানে এই 47 থেকে 71 পর্যন্ত পূর্ব বাংলার জনগণ একটা গণতান্ত্রিক সংগ্রাম তারা করেছিলেন, যে গণতান্ত্রিক সংগ্রাম ছিল অসাম্প্রদায়িক, যে গণতান্ত্রিক সংগ্রাম ছিল জাতিগত নিপীড়ন বিরোধী একটা গণতান্ত্রিক সংগ্রাম। জাতীয় উন্মেষ তাদের ঘটেছিল, এবং তাদেরকে রাজনৈতিক ক্ষমতা থেকে, রাষ্ট্র ক্ষমতা থেকে বঞ্চিত করা হচ্ছিল। অর্থনৈতিকভাবেই শুধু বৈষম্য নয়, রাজনৈতিকভাবেও তাদেরকে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বঞ্চিত করছে, যেটা 70-এর নির্বাচনের মধ্যে দিয়ে পূর্ববঙ্গের জনগণ আওয়ামী লীগকে ব্যাপক অংশে ভোট দিয়ে তারা কিন্তু তার জবাব দিয়েছে। এবং পাকিস্তানের কেন্দ্রীয় রাষ্ট্র, পাকিস্তানের সেই হামলা, সামরিক এবং ভূমি মালিকদের যে রাষ্ট্রটা ছিল, তারা কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা না দিয়ে তারা একটা গণহত্যা 25শে মার্চ তারা চালিয়ে দিচ্ছে, এবং তার মধ্যে পূর্ব বাংলার জনগণ তারা সংগ্রাম গড়ে তুলেছিল, এবং সেই সংগ্রামটা একটা প্রতিরোধ সংগ্রাম হিসেবে, একটা জনযুদ্ধ হিসেবে বিকশিত হয়েছে। এবং সেই আন্দোলন, এই সমগ্র আন্দোলনকে যদি আমরা দেখি, যে বাংলাদেশের জনগণের মধ্যে একটা বৃহত্তর ঐক্য এখানে তৈরি হয়েছিল, গ্রাম শহর হতে শুরু করে বাংলার জনগণের মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছিল। ফলে ভারতের কিংবা পাকিস্তানের যদি সমাজের আন্দোলন আমরা চিন্তা করি, পাকিস্তান প্রতিষ্ঠার পর পাকিস্তানের জনগণের এই ধরনের কোনো আন্দোলন তারা আমাদের পূর্ব পাকিস্তানে বা পূর্ব বাংলায় যে আন্দোলন রয়েছে, সেই আন্দোলনের মধ্যে দিয়ে জনগণের যে বৃহত্তর ঐক্য, একটা গণতান্ত্রিক চেতনার যে বিকাশ, একটা অসাম্প্রদায়িক চেতনার যে বিকাশ, সেটা পাকিস্তানেও যেটা হয় না, এমনকি ভারতেও হয় না। যদি আজকে ভারতের ব্যাখ্যা আমরা করতে চাই, তাহলে আমরা দেখব যে সেই জিনিসটা ঘটে না। কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার পর যেটা বৃদ্ধিনগরের কাছে আবার ফিরে যেতে হচ্ছে, যে তিনি এই ক্ষেত্রে বাংলাদেশ প্রসঙ্গে নিয়ে তিনি যখন আলোচনা করেছেন, তখন উনি বলেছেন যে বাংলাদেশ প্রতিষ্ঠার পর এই অঞ্চলে পাকিস্তান রাষ্ট্রে যে দ্বন্দ্বগুলোর সামনে ছিল সমাজে, তার মধ্যে একটা দ্বন্দ্ব ছিল পশ্চিম অঞ্চলের সাথে পূর্বাঞ্চলের একটা দ্বন্দ্ব, আঞ্চলিক দ্বন্দ্ব। পাকিস্তান রাষ্ট্রের সাথে পাকিস্তানে বসবাসকারী যে বিভিন্ন জাতি, তার একটা জাতিগত নিপীড়ন, যেমন পূর্ব পাকিস্তানের পূর্ব বাংলার বাঙালি জনগণের সাথে পাকিস্তান রাষ্ট্রের একটা দ্বন্দ্ব, বালুচদের সাথে দ্বন্দ্ব, সিনদের সাথে দ্বন্দ্ব, এই জাতিগত নিপীড়ন ছিল। তাহলে এখানে পাকিস্তানের যে সমাজের মধ্যে যে দ্বন্দ্বগুলো ছিল, সেই দ্বন্দ্বগুলোর মধ্যে আঞ্চলিক দ্বন্দ্ব, জাতিগত নিপীড়নের দ্বন্দ্ব, সাম্প্রদায়িক দ্বন্দ্ব ওইভাবে প্রাধান্য ছিল। আরেকটা উনি বলেছেন, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদের সাথে জনগণের দ্বন্দ্ব, শ্রেণীদ্বন্দ্ব এখানে ছিল। যে শ্রেণীদ্বন্দ্বের কথা বলছেন, শ্রেণীদ্বন্দ্ব সে ভারতের সমাজেও ছিল, ব্রিটিশ আমলে, এই পাকিস্তান পরবর্তীতে এখানে শ্রেণীদ্বন্দ্ব ছিল, আর পাকিস্তান রাষ্ট্রের সাথে পূর্ব বাংলার জনগণের একটা দ্বন্দ্ব। ফলে এইখানে 71-এর 25শে মার্চের পরে যখন পূর্ব বাংলার জনগণকে গণহত্যা চাপিয়ে দেওয়া হলো, সেই সময় কিন্তু এই আঞ্চলিক দ্বন্দ্বের একটা মীমাংসা, পাকিস্তান রাষ্ট্রের সাথে জনগণের দ্বন্দ্ব, পূর্ব বাংলার জনগণ, এই দ্বন্দ্বের একটা মীমাংসা, এবং জাতিগত নিপীড়নের দ্বন্দ্বের মীমাংসা। ফলে নতুন রাষ্ট্র বাংলাদেশে এখন জাতিগত দ্বন্দ্বটা কিন্তু আছে খুবই সামান্য, নিম্ন। কারণ বাংলাদেশে কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে বাঙালি জাতিসত্তা। আমরা যদি বলি 99% হচ্ছে এখানে সাম্প্রদায়িক দ্বন্দ্ব প্রধান না, এখানে 90% মানুষই হচ্ছে মুসলমান সম্প্রদায়। ফলে সেইখানে খুব বড় সাম্প্রদায়িক দ্বন্দ্বের কোনো সম্ভাবনা নাই, যেটা ভারতীয় সমাজে ছিল। তখন অবিভক্ত বাংলায় জমিদাররা বেশিরভাগই ছিলেন হিন্দু সম্প্রদায়, উচ্চ বর্ণভুক্ত, এবং সাধারণ মুসলমানরা এবং নিম্নবর্ণের হিন্দুরা এরা ছিল প্রজা, কৃষক। ফলে কৃষকের সাথে জমিদারের যে দ্বন্দ্ব ছিল, এবং এই দ্বন্দ্ব যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সাথে ছিল, এই দ্বন্দ্বকে অত্যন্ত কৌশলের সাথে তৎকালীন শাসক শ্রেণীর রাজনৈতিক দল হিসেবে মুসলিম লীগ তারা ব্যবহার করেছিলেন, এটাকে সাম্প্রদায়িক রূপ দিয়েছে। ফলে সাম্প্রদায়িক দ্বন্দ্বের মীমাংসা একভাবে পাকিস্তান প্রতিষ্ঠার মধ্য দিয়ে মীমাংসা হয়েছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর সমাজে যে দ্বন্দ্বগুলো রয়েছে এখানে, সেই ক্ষেত্রে সাম্রাজ্যবাদের সাথে যে জনগণের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা রয়েছে এখানে। নতুন রাষ্ট্র যে এখানে হয়েছে, যেটা দেখা যাবে, যে এটাও বলা দরকার এখানে, যে 47 সনে প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের অবসান হলেও পরোক্ষ ঔপনিবেশিক শাসন এইটার ধারাবাহিকতা কিন্তু রইল, এবং ঔপনিবেশিক শাসনের সাথে সম্পর্কিত থেকে ভারত এবং পাকিস্তানের যে বুর্জুয়া শ্রেণীর বিকাশ হয়েছে, এই বুর্জুয়ারা কোনো স্বাধীন বুর্জুয়া, এটা আমাদের ভুলে গেলে চলবে।
এরা কিন্তু কোনো দেশপ্রেমিক বুঝুয়া ছিল না এবং এখনো না। এবং এই বুঝুয়ারাই কিন্তু পরবর্তীকালে বাংলাদেশ রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হলো, সেই ঔপনিবেশিক শাসনেরই কিন্তু এটা ধারাবাহিকতা। যার ফলে আমরা যখন বলি যে আমাদের তো কোনো পরিবর্তন হলো না, ব্রিটিশ শাসন আমরা তাড়ালাম, কিন্তু আমরা শ্রমিক কৃষক জনগণের ভাগ্যের তো কোনো পরিবর্তন হয় না। পাকিস্তান রাষ্ট্র একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে হলো, কিন্তু এখানে তো শ্রমিক কৃষকের অবস্থার কোনো পরিবর্তন। তার মানে সমাজে মৌলিক যে পরিবর্তন হয়, যে একটা সামন্ত সমাজে যখন পরিবর্তন হয়েছে, আমরা যদি সমাজ বিকাশের ক্রমবিকাশের ধারায় দেখি, সামন্ত সমাজকে উৎখাত করে এখানে বুর্জুয়া পুঁজিবাদের শিল্প বিপ্লবের পরে এখানে পুঁজিবাদী বুর্জুয়া শাসনের একটা হয়েছে, সেটি শ্রেণীগতভাবে আসছে। কিন্তু ঔপনিবেশিক ভারত থেকে যখন পাকিস্তান হলো, পাকিস্তান থেকে যে বাংলাদেশ হলো, এইখানে কিন্তু এই শ্রেণীগত পরিবর্তনটা হয় নাই। যদি আমরা দেখি ঔপনিবেশিক শাসনের সাথে সম্পর্কিত বুর্জুয়ারাই কিন্তু এখানে এসছে ক্ষমতা। এমনকি বদরুদ্দীন উমর যেটা বলছেন যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর এখানে যে পুঁজি কিভাবে গঠিত হয়েছে, ব্যবসা, লুণ্ঠন ইত্যাদি, এগুলোও কিন্তু ঔপনিবেশিক শাসনের ধারাবাহিকতাতে করছে। কেন ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো ক্ষমতাকে ব্যবহার করে, প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে, রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে কিন্তু এই কাজগুলো হয়েছে। ফলে আমরা যখন দেখি শেখ মুজিবুর রহমানের বিশেষ ক্ষমতায়ন, এই বিশেষ ক্ষমতায়ন কিন্তু ভারত রক্ষা আইন 1937 সনে ভারত রক্ষা আইন যেটা, সেটা ছিল পাকিস্তান আমলে স্পেশাল পাওয়ার। এটাই 74 সনে এসে শেখ মুজিবুর রহমান বিশেষ ক্ষমতায়। এবং এখনো বাংলাদেশে আমরা যে আইনের শাসনের কথা বলি, এর বেশিরভাগ আইনই হচ্ছে পেনাল কোড হতে শুরু করে সবই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের আইন। ফলে আমরা ওই কাঠামোর মধ্যেই কিন্তু আছি। ফলে মৌলিক পরিবর্তন যেটা বলা হয় সমাজ বিপ্লব, এইখানে শ্রেণীগতভাবে সেই বিপ্লব বা সেই পরিবর্তনটা এখানে হয় না। যেটা আমি বলতে গিয়ে বললাম যে সামন্ত সমাজ উৎখাত করে যখন বুর্জুয়া সমাজ এলো, পুঁজিবাদী সমাজ এলো, তখন সামন্তবাদকে কিন্তু সে উচ্ছেদ করে দিল। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে অবশেষ তার থাকতে পারে, সাংস্কৃতিক ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু রাজনৈতিক ক্ষমতা বা সামাজিক ক্ষমতা তারা ছিল। কিন্তু ঔপনিবেশিক ভারত থেকে পাকিস্তান হওয়ার পর যে বুর্জুয়ারা ছিল ঔপনিবেশিক শাসন, তারাই কিন্তু এখানে বা ভূমির মালিকরা রইল। তারপরে জমিদারি আইন বাতিল সত্ত্বেও এর ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশেও আমরা সে দেখলাম। হ্যাঁ, তো ফলে দেখা যাচ্ছে যে এবং সাম্রাজ্যবাদী পুঁজির অধীনস্থ হিসেবেই আমরা রয়ে গেলাম। আজকেও তাই, সেই ধারাবাহিকতায় যদি আমরা তাকাই, আজকে বিশ্বব্যাংক IMF এর নির্দেশের বাইরে আমরা যেতে পারি। তাহলে এই যে আজকের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব হচ্ছে সাম্রাজ্যবাদের সাথে আমাদের শ্রমিক সাধারণ জনগণের দ্বন্দ্ব। আমাদের রাষ্ট্রীয় যে কাঠামোটা রয়েছে ঔপনিবেশিক শাসনের ধারাবাহিক, তার সাথে জনগণের দ্বন্দ্ব। এবং এই দ্বন্দ্ব এমন জায়গায় গিয়েছে, আপনারা জানেন যে গত জুলাই অভ্যুত্থানে জনগণের উপরে যেভাবে বর্বরিচিত হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে, এইটা কোনো রাষ্ট্র তার জনগণের উপর করতে পারে বলে আমরা মনে করি। এর চরিত্র যেহেতু ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী সেই ধারাবাহিকতা, সে যে জনগণের জীবন তাদের কাছে মূল্যবান নয়, গুরুত্বপূর্ণ নয়। ফলে এইভাবে গণহত্যা করা জুলাই মাসে এটা ঘটেছে, কিন্তু তার পাল্টা জনগণের প্রতিরোধ দেখে তারা পিছু উঠে গেছে। এখন সেই ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার শাসন কাঠামোকে একটা জোড়াতলি দেওয়া, একটা মেরামত করা, একটা সংস্কার করা, এবং এই চেষ্টা এখানে চলছে। তো এই ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে এখানকার সম্পত্তি মালিকানা সম্পর্কের উপর। ফলে এইখানে বাংলাদেশ প্রতিষ্ঠার পরও আমরা দেখব এখানে আমূল ভূমি সংস্কার হয় নাই। আমরা দেখব গত 55 বছরে এই দেশের শাসক শ্রেণী যে রাজনৈতিক দলগুলি গেছে, তারা বাংলাদেশে শিল্প কারখানা নির্মাণের ক্ষেত্রে তারা কোনো উদ্যোগী ভূমিকা নেয়নি। আমাদের বাজেটগুলোর দিকে আমরা তাকাই, তাহলে দেখবো সবচেয়ে কম বরাদ্দ হচ্ছে শিল্প খাত। ফলে বাংলাদেশে কৃষি থেকে একটা ভূমি সংস্কার হলে কৃষি থেকে উদ্বৃত্ত এসে পুঁজি গঠন করতে পারত, এবং উৎপাদনের ক্ষেত্রে এটা শিল্প ও বিকাশের ক্ষেত্রে তারা কাজ করতে পারত। কিন্তু বাংলাদেশে আমরা দেখব 72 থেকে এই পর্যন্ত যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে এখানে শ্রমিক কৃষক জনগণের অবস্থার যেমন পরিবর্তন হয়, আমরা সাম্রাজ্যবাদের অনুগত কিংবা আশ্রিত, যেমন গত হাসিনার 16 বছরে বাংলাদেশ, যেটা আপনি বলছেন 71 সালে সেই 25 বছরের যে চুক্তি, সেই চুক্তি যেমন আমাদেরকে ভারতীয় সাম্রাজ্যবাদের অধীনস্থ করেছিল, তেমনি ভাবে এখানে মার্কিন সাম্রাজ্যবাদের দ্বারা আমরা এখানে আষ্টে পৃষ্ঠে বাধা পড়েছিলাম। জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখছি যে এখানে মার্কিন সাম্রাজ্যবাদ নতুন ভাবে, তারা যে আগে ছিল না এটা যদি কেউ বলে যে ইন্ট্রিমের পরে তারা এসছে, তা নয়। কারণ মার্কিন সাম্রাজ্যবাদের সাথে শেখ হাসিনার সরকারের যেমন হানা চুক্তি, সামরিক চুক্তি করেছে,
খালেদা জিয়ার বিএনপি সরকারের সাথে নিরাপত্তা সংলাপ বলে কতগুলো আলাপ আলোচনা কিন্তু চলেছে, যেটাকে বলা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এই ধরনের প্রক্রিয়াগুলো আছে, বা ভারতের সাথে হাসিনা মনমোহন চুক্তি, মোদি হাসিনা চুক্তি, যেসব চুক্তি বাংলাদেশকে ভারতে আষ্টেপৃষ্ট পেতেছে। এবং আমাদের ভুলে গেলে চলবে না, 2005 সনে দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস বলেছিলেন প্রকাশ্য সভায় যে এখন থেকে বাংলাদেশের পরিস্থিতি ভারত দেখভাল করবে। সেই সময় বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার ছিল। তৎকালীন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই উক্তির বিরোধিতা করে কোনো বিবৃতি দেয়নি। সুতরাং বাংলাদেশের মার্কিন সাম্রাজ্যবাদের যে আধিপত্য, সেটা ধারাবাহিকতা কিন্তু আছে, এবং সেই জিনিসটা এখন ইন্টারিম গভর্নমেন্টের সময় 9 ফেব্রুয়ারি যে বাণিজ্য চুক্তি করা হয়েছে সেই চুক্তির মধ্যে দিয়ে এসছে। তাহলে বাংলাদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা বিভিন্ন সময় তারা লড়াই করছে। এই লড়াই এখনো বহমান। কিন্তু যে জিনিসটা হচ্ছে, এইটাও আমার এই সুযোগে বলা দরকার, যেহেতু আপনি প্রশ্নটা করছেন, যে এই রাজনৈতিক সংগ্রামের ময়দানে শ্রমিকদের, কৃষকদেরকে এই রাজনৈতিক ময়দানে রাজনৈতিক শক্তি হিসেবে নিয়ে আসার কাজ, এটা করার দায়িত্ব ছিল কমিউনিস্ট বিপ্লবীদের। এই কাজটা কিন্তু ভারতবর্ষে হয় নাই, ভারতীয় উপমহাদেশে হয় নাই সেইভাবে। কারণ তাদের তো স্লোগানই ছিল সেই সময়, রুটি কে লিয়ে কমিউনিস্ট পার্টি, ভোট কে লিয়ে কংগ্রেস, জিন্না গান্ধী এক হও, হাতে হাত বেঁধে দাও। তাই এই যে কাজগুলো তারা করেছিলেন, এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন যে সাম্রাজ্যবাদ বিরোধী একটা জোট, ফ্যাসিবাদ বিরোধী যে জোট করেছিলেন, কিন্তু ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে আমাদের প্রধান শত্রু ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। তার বিরুদ্ধে লড়াইয়ে কমিউনিস্টদের কি কৌশল নেওয়া উচিত, সেই ক্ষেত্রে আমরা দেখি যে তারা সঠিক কৌশল নিতে পারেননি বলে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন বিরোধী সংগ্রামের নেতা হিসেবে কমিউনিস্ট বিপ্লবীরা, তৎকালীন কমিউনিস্টরা আসতে পারেন। এমনকি কমিউনিস্টরা 1940 সনে যে লাহোর প্রস্তাব, পাকিস্তান প্রস্তাব হয়েছে, তাকেও তারা সমর্থন করেছে। তারা মুসলমান সম্প্রদায়কে একটা জাতি হিসেবে চিহ্নিত করেছে, যেটা ছিল একটা সম্পূর্ণ ভুল। এই যে কমিউনিস্ট পার্টির এই যে ব্যর্থতা, এবং 47 সনে ভারত পাকিস্তান প্রতিষ্ঠার পর রণদ্বীপের যে লাইন ছিল, আপনারা জানেন যে তিনি একটা সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিলেন, ইয়ে আজাদি জুতা হয়, লাখো আদমি বোকা হয়। সশস্ত্র ভাবে পাকিস্তান এবং ভারতে কমিউনিস্টদের একটা আহ্বান জানিয়েছিল কমিউনিস্ট পার্টি, যে বিরুদ্ধে দাঁড়াও। তার ফলে হলো নেহরুর গভর্নমেন্ট এবং পাকিস্তানে লিয়াকাত আলী জিন্নার গভর্নমেন্ট, তারা কমিউনিস্টদের উপর ঝাঁপিয়ে পড়লো এবং ব্যাপক নির্যাতন হলো, এবং কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়ে। ফলে এই হটকারী লাইন এবং পতিতের সুবিধাবাদী লাইন, এবং পাকিস্তান প্রতিষ্ঠা পর যেটা বদরুদ্দিন বিশ্লেষণ করে দেখিয়েছে যে জনগণের মধ্যে আমরা কিভাবে কাজ করব, এই কাজের ক্ষেত্রে কমিউনিস্ট পার্টি প্রথমে গণতান্ত্রিক নামে একটা পেটিনুজিয়া পার্টি গঠন করে জনগণের মধ্যে যেতে চাইল। তারপরে তারা সেটা ব্যর্থ হয়ে তারা আওয়ামী লীগে ঢুকলো, এবং আওয়ামী লীগের মাধ্যমেই কিন্তু আওয়ামী লীগকে তারা শক্তিশালী করলো, জনপ্রিয় করলো। যখন আওয়ামী লীগকে তারা দেখলো যে সিয়াটো চুক্তির বিরোধিতা করছে না, তখন তারা মৌলানাকে সামনে রেখে তারা ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন। যদিও ন্যাশনাল আওয়ামী পার্টি একটা পেটিবুর্গীয় পার্টি এবং সাম্রাজ্যবাদ বিরোধী উপাদান সেখানে রয়েছে, কিন্তু ন্যাশনাল আওয়ামী পার্টিকে শক্তিশালী করা মানে তো কমিউনিস্ট পার্টি শক্তিশালী করা না। সুতরাং শ্রমিক কৃষকের মধ্যে কিভাবে কমিউনিস্ট পার্টি নিয়ে যাওয়া যায়, এই চিন্তাটা তারা করতে পারেননি, এবং এইটাকে কমিউনিস্ট বদরুদ্দিন চিহ্নিত করেছেন বিলোপবাদ হিসেবে। এই বিলোপবাদের ধারা এসে সর্বশেষে এখানে যখন আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে একটা বিভক্তি এলো, বিশেষ করে কমরেড জোসেফ স্ট্যালিনের মৃত্যুর পর কুষ্টের চক্র যখন ক্ষমতা নিল, তারা যখন সাম্রাজ্যবাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করলো আন্তর্জাতিক পরিসরে, তারা যখন বললো যে একটি দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের মধ্যে দিয়ে এগোনো যায়, অধর্মবাদী পথে সমাজতন্ত্র প্রতিষ্ঠা, এইসব সুবিধাবাদী লাইনে বিরুদ্ধে দাঁড়িয়ে প্রশ্নকে কেন্দ্র করে চীনের কমিউনিস্ট পার্টি কমরেড মাওয়ের নেতৃত্বে তারা এই বিরোধিতা করলেন। আলবেনিয়ান কমিউনিস্ট পার্টির নেতা আনভার ভোজার নেতৃত্বে বিরোধিতা হলো, যদিও তাদের সাথে খবর আমরা জানি নাই। আমরা চীনার পার্টি তথ্য কুর্গিস্তানে তৎকালীন এসেছিল, এবং একে কেন্দ্র করে এখানকার কমিউনিস্ট পার্টি ভেঙে গেল মস্কোপন্থী এবং পিকিকদের। এবং আমরা দেখেছি এই পন্থী হয়ে যাওয়ার পরে যেটা দাঁড়ালো, এখানে নিজেদের দেশের যে নির্দিষ্ট পরিস্থিতি, তার যে বিচার বিশ্লেষণ করা দরকার, তার উপর দাঁড়িয়ে যে রণনীতি রণকৌশল নির্ধারণ করা দরকার, যেটা বদরুদ্দিন সঠিকভাবে তার কমিউনিস্ট আন্দোলনের সমস্যা গ্রন্থে বিশ্লেষণ করেছি, যে এইটা না করার কারণে দেখা গেল যে তারা ভূমিকা রাখতে ব্যর্থ হলেন। যেটা বিশেষ করে 1971 সনে কিংবা 1970 সনে এখানে চারু মজুমদারের নেতৃত্বে পশ্চিমবাংলায় ভারতের
যে নকশাল বাড়ির উত্থান হলো, সেই নকশাল বাড়ির যে প্রভাব এখানে এলো, তারা শ্রেণী যখন এখানে জাতীয় নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম, জাতিগত নিপীড়ন বিরোধী যে সংগ্রামে পূর্ব বাংলার জনগণ পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই সময় তারা বললেন গ্রাম অঞ্চলে গিয়ে শ্রেণী শত্রু খতম করে এখানে বিপ্লব এগিয়ে নিত। এইভাবে তারা বিচ্ছিন্ন হয়ে গেলেন পূর্ব বাংলার জনগণের ৭১-এর যে পাকিস্তান গভর্নমেন্ট, পাকিস্তান রাষ্ট্রের যে গণহত্যা, তার বিরুদ্ধে সংগ্রাম। যদিও কমিউনিস্টদের বিভিন্ন গ্রুপ তারা চেষ্টা করছেন, লড়াই করছেন তাদের মতো করে। তো এই যে একটা সংগ্রাম এবং বাংলাদেশ প্রতিষ্ঠার পর এই নতুন রাষ্ট্রের কি করা দরকার, কমিউনিস্টদের কর্তব্য কি, এইটা নির্ধারণও তারা করতে পারেন নাই। কমরেড বদরুদ্দীন তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং অনেক কমিউনিস্ট গ্রুপকে তিনি ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন এবং নতুন ভাবে কমিউনিস্টদের সংগঠিত করার চেষ্টা করেছেন। সেই সময় আমরা দেখেছি এখানে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ রক্ষী বাহিনী দিয়ে এখানে কমিউনিস্ট বিপ্লবীদের কিভাবে তারা নির্যাতন করেছে। পূর্ব বাংলার সর্বপার্টির নেতা সিরাজ শিকদারকে হত্যা করেছে, তারা হত্যা করেছে পূর্ব বাংলা পার্টির নেতা মনিরুজ্জামান তারা সহ এরকম বহু বামপন্থী কর্মীদের হত্যা করেছে, গুম করেছে, ব্যাপক নির্যাতন হয়েছে। অন্যদিক দিয়ে ভারতের সেই গোয়েন্দা বিভাগের প্রভাবে তৈরি জাতীয় সমাজতান্ত্রিক দল, এখানে ছাত্রলীগের মধ্যে যারা যারা একটা কি বলে প্রতিবাদী ধারা গড়ে উঠেছিল, রেডিক্যাল, তাদেরকে কিন্তু জাসাদের মধ্যে আত্মস্থ করে বৈজ্ঞানিক সমাজতন্ত্র নানা রকম ধ্বনি তুলে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। এবং যে যুবকরা একটা সমাজতন্ত্রের আকাঙ্ক্ষা এসেছিল, দেখা গেল জাসাদ নামের দলটার মাধ্যমে তাদেরকে কিন্তু নিঃশেষ করে দেওয়া। তো এই যে একটা ধারাবাহিকতা চললো এবং এই যে সোভিয়েত ইউনিয়নের পুষ্যের এই যে সুবিধাবাদী প্রভাব, যেটা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির মাধ্যমে, ন্যাপ মুজাফফরের মাধ্যমে ৭২ সন থেকে প্রভাবিত হলো, যারা বাকশালে গিয়ে নিজেদের পার্টি বিলুপ্ত করে দিয়েছিল, এই কমিউনিস্ট পার্টি এবং ন্যাপ নিজেদের কিন্তু বিলুপ্ত করে দিয়েছিল। তো ফলে এই সুবিধাবাদী তারা নতুন ভাবে গঠিত এবং তারা এখন বিদ্যমান ব্যবস্থায় তারা নির্বাচনের মধ্য দিয়েই তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। তাদের তত্ত্বটা হচ্ছে ১৯৭১ সনে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে একটা জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়েছে। তাদের যদি প্রশ্ন করা যায় যে এই জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের প্রধান শত্রু হচ্ছে সাম্রাজ্যবাদ, তাহলে ৭১-এর মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা সংগ্রাম কি জনযুদ্ধের মাধ্যমে কি সাম্রাজ্যবাদের পতন হয়েছে? সাম্রাজ্যবাদ তো উচ্ছেদ হয়নি। বিদ্যমান যে ঔপনিবেশিক শাসনের রাষ্ট্রটা ছিল, সেই রাষ্ট্রের কি চরিত্রের পরিবর্তন হয়েছে? সেই রাষ্ট্র তো একই আছে, তার চরিত্রের তো কোনো পরিবর্তন। এখানে আওয়ামী লীগের শ্রেণী চরিত্র কি, সেই শ্রেণী চরিত্রকে তারা উল্লেখ না করি তারা আওয়ামী লীগের সাথে ত্রিদলীয় ঐক্য জোট করেছে ৭২ থেকে এবং ৭৫-এ এসে তারা বাকশাল গঠন করেছে। আর অন্যদিকে চীনাপন্থী বলে যারা ছিল তারা বিভিন্ন বিষয়ে বিভক্ত হয়ে ৭১ সনেই তারা দুর্বল হয়েছিল এবং ৭১-এর পরবর্তীকালে তারা নতুন ভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে এবং একটা বড় অংশই বিশেষ করে মৌলানা ভাসানীর নেতৃত্বে নিলেন ন্যাপ, বশির রহমানের নেতৃত্বে, জিয়াউর রহমানের নেতৃত্বে যখন জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন হলো, সেই ফ্রন্টে ন্যাপ চলে গেল এবং বিএনপির মধ্যে তারা বিলুপ্ত হয়ে গেল। এই ধারাবাহিকতা আজকে আমরা যদি দেখি ৮০ দশকে এখানে গণতান্ত্রিক সংগ্রাম নতুন ভাবে দানা বাঁধে, বিশেষ করে সামরিক জান্তা বিরোধী, এরশাদ বিরোধী। সেই সময়ও কিন্তু শ্রমিকরা এগিয়ে এসেছিলেন ছাত্রদের পাশাপাশি, কিন্তু দেখা যাবে সেই শ্রমিকদের আন্দোলনকেও কিন্তু বুর্জুয়া রাজনৈতিক দলগুলো তারা নিয়ন্ত্রণ করেছে। এটা সম্ভব হয়েছিল এই কারণে যে বামপন্থী নামে দলগুলো আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫ দলে সমবেত হয়েছিল এবং বিএনপি নেতৃত্বাধীন ৭ দলের পেছনে আর এক অংশের বামপন্থীরা তারা যুক্ত হয়েছিলেন ৫ দশক থেকে। একটা গণতান্ত্রিক সংগ্রামে ঐক্য করা যাবে না এটা আমরা মনে করি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন প্রশ্নে ঐক্য, কোন শর্তে ঐক্য এবং নিজেদের স্বাতন্ত্র বৈশিষ্ট্য থাকবে কি। ফলে এই ধরনের ঐক্যের ফলে বামপন্থীদের নিজস্ব স্বাতন্ত্র বৈশিষ্ট্য হইল। এই না থাকার কারণে ৯০-এতে যখন গণ অভ্যুত্থানে পরে নির্বাচন হলো, জাতীয় সংসদ নির্বাচন হলো, সেই জাতীয় সংসদের নির্বাচনে কিন্তু বামপন্থীদের যেহেতু আলাদা তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য বলতে শ্রেণী চরিত্রের বৈশিষ্ট্য, তারা যে শ্রমিক কৃষক একটা শ্রেণীর প্রতিনিধি হিসেবে আবির্ভূত হওয়া, সেই আবির্ভূত তারা হতে পারে নাই বলি তাদেরকেও বিএনপি আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করি মানুষ তাদেরকে কিন্তু সেইভাবে গ্রহণ করেনি এবং রাজনৈতিক ক্ষেত্রে তারা অনেকটাই অপ্রাসঙ্গিক একটা জায়গায় তারা চলে গেছে। এবং এইবার জুলাই অভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে একেবারেই বামপন্থী বলে যে পরিচিত দলগুলো যারা নির্বাচনে অংশ নিয়েছে তারা একেবারেই বলা চলে যে তারা উচ্ছেদ হয়ে গেছিলেন বলতে পারি। আমি একটু আগে একটা আলোচনা সবাই গিয়েছিলাম, মানে একটা কমরেড খালিদুজ্জামানের জন্মদিন সভায় আমি এই প্রশ্ন
প্রকারান্তরে তুলেছিল। যে রাজনীতির ময়দানে আমি খেলে জিতবো না, সেই ময়দানে কেন আমি না খেলতো? আপনারা জানেন বুর্জুয়ারাই কিন্তু একটা বক্তব্য এনেছিল, সাম্রাজ্যবাদীরাই এনেছিল 2007 ও 2008 যদি আপনার স্মরণ থাকে। তারা শব্দটা এনেছিল লেভেল প্লেইং ফিল্ড। তাহলে এই 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 লেভেল প্লেইং ফিল্ড কে এই নির্বাচনে তো এই বামপন্থীরা বলে যে কালো টাকার খেলা আছে, এখানে ধর্মের ব্যবহার আছে, এখানে এনজিওর ব্যবহার আছে, এখানে অমুকের ব্যবহার আছে। তো এই ফিল্ড তো আমার না। বহু সময় বুর্জুয়ারাও কিন্তু নির্বাচন বর্জন করে, আওয়ামী লীগও অতীতে নির্বাচন বন্ধ করছে, বিএনপি যেমন নির্বাচন বর্জন করছে অতীতে। তারা হিসাব করে দেখছে যে এই নির্বাচনে গেলে আমার স্বার্থের আদায় হবে না। কিন্তু আমাদের দেশেরই বামপন্থী বলে যারা পরিচিত, যারা সমাজতন্ত্র বিপ্লবের কথা বলে, তারা বিদ্যমান রাষ্ট্রকে রেখে, বিদ্যমান শাসক শ্রেণীর সংবিধানকে অক্ষত রেখে মহিমান্বিত করে। এখানে তারা অক্ষত রাখেন, এই সংবিধানকে তারা মহিমান্বিত করে। এই সংবিধান কিভাবে তৈরি হয়েছিল সেই প্রশ্নেও তারা যায় না। এই প্রশ্নও যদি আমরা উত্থাপন করি, তারা আমাদের দিকে বাঁকা চোখে তাকায়। কিন্তু ফ্যাক্টস তো আপনি আড়াতে পারবেন না। যেটা সত্য সেটা আপনি এড়ানোর কোনো নাই। 71-এর একটা 9 মাসের দীর্ঘ জনযুদ্ধের পরে, মুক্তি সংগ্রামের পরে নতুন রাষ্ট্র বাংলাদেশের সংবিধান তৈরির জন্য একটা সংবিধান সভার নির্বাচন আওয়ামী লীগ কেন দিল না? শেখ মুজিবুর রহমান কেন দিলেন না? তিনি যদি এতই গণতান্ত্রিক হন, কেন তিনি ইয়াহিয়া খানের মতো একটা খুনি, একটা গণহত্যাকারী, সেই ইয়াহিয়া খানের অধীনে নির্বাচিত যারা প্রাদেশিক পরিষদের সদস্য, তাদেরকে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির অধ্যাদেশ 16 রাষ্ট্রপতি প্রেসিডেন্ট অর্ডার, সেটা দিয়ে উনি বললেন যে এটাই হচ্ছে এখন গণপরিষদ। এইভাবে যার যাত্রাটাই শুরু হয়েছে যে রাষ্ট্রের, যে সেটা তো আমি মনে করি এই অঞ্চলের জনগণের যে গণতান্ত্রিক সংগ্রাম, তার যে আত্মদান, তার সাথে একটা বড় ধরনের বেইমানি ছেড়েছে। এটা বড় দুর্বলতা, বড় ঘাটতি, মানে এক ধরনের অস্বীকার। সেটা হলে কি বা হতে পারতো? সেই সময় যদি সংবিধান সভার নির্বাচন হতো, তাতে কি হতো? জনগণ কি পাকিস্তানি এদের পক্ষে ভোট দিত? পাকিস্তানি গণহত্যার পক্ষে ভোট দিত? রাজাকার আলবলদদের পক্ষে ভোট দিত? তারা ভোট দিতেন যে সংবিধানের জন্য তারা দাঁড়াতেন, সেটা হচ্ছে শ্রমিক, কৃষক, জনগণের সন্তানরা যারা যুদ্ধ গেছেন, তাদের প্রভাবটা এখানে আসতো। যে একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন তারা, যেটা কাগুজে সংবিধান হতো, যে সংবিধানে খুব বড় করে মূল ভিত্তি হিসেবে বলা হয় গণতন্ত্র, যাকে বলা হয় ধর্মনিরপেক্ষ, তাকে বলা হয় সমাজতন্ত্র, যাকে বলা হয় জাতীয়তাবাদ। এবং সেখানে দেখা যাবে যে সেই সংবিধানের মধ্যে মানুষের মৌলিক অধিকারকে আইন দিয়ে, সংবিধানের মধ্যে আইন দ্বারা রক্ষা করা হয় না। সমাজতন্ত্রের কথা বলা হচ্ছে, ওদিকে সংবিধানে বলা হচ্ছে ব্যক্তিগত মালিকানাকে রাষ্ট্র প্রোটেকশন দেবে। এর চেয়ে বিভ্রান্তি আর কি হতে পারে? তো ফলে যে জিনিসটা হচ্ছে, বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে শ্রেণীদ্বন্দ্বের প্রশ্নটা সামনে আছে, সবসময় আছে। কিন্তু এই শ্রেণীদ্বন্দ্বকে আড়াল করার জন্য সবসময় এখানে দেখা গিয়েছে, এখানে মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতীয়তাবাদী চিন্তা, বাঙালি জাতীয়তাবাদী চিন্তা, তাকে সামনে আনার চেষ্টা করছে। ইসলামকে রক্ষার যে চিন্তা, এই নামে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো বা ধর্মের রাজনৈতিক ব্যবহারকারী দলগুলো, তারা ব্যবহার করছে। এই ব্যবহারগুলো কিন্তু এখন চলছে, এবং এই চলার মধ্য দিয়ে তারা কিন্তু এখানে প্রধান দুশ্মন হচ্ছে সাম্প্রদায়িক শক্তি। এই সব প্রশ্নকে তুলে এখানে সাম্রাজ্যবাদের সাথে জনগণের যে প্রধান দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে সামনে আনা হচ্ছে না। এখানে রাষ্ট্রের সাথে জনগণের যে দ্বন্দ্ব, শাসক শ্রেণী যারা মানে ব্যবসায়ী লুটেরা, দুর্নীতিবাদ, সামরিক বেসামরিক হামলা, এদের সাথে যে জনগণের দ্বন্দ্ব, বৃহত্তর জনগণের দ্বন্দ্ব, আমাদের শিল্প কৃষির বিকাশের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে সামনে না এনে তারা এখানে সাম্প্রদায়িক শক্তি হচ্ছে প্রধান। এখানে জুলাই অভ্যুত্থানের পরে ডানপন্থীদের উত্থান হয়েছে, এটা ঠিকই, কিন্তু আমাদের দ্বন্দ্বের লড়াইয়ের ক্ষেত্রে আমাদের মূল জায়গা কি? সেই মূল জায়গা হচ্ছে সাম্রাজ্যবাদের সাথে জনগণের দ্বন্দ্ব, শাসক শ্রেণীর সাথে জনগণের দ্বন্দ্ব। ধর্ম নিয়েও যারা রাজনীতি করছেন এখানে, এই যে জামাত ইসলাম প্রকৃত অর্থে একটা বুর্জুয়া পার্টি, শাসক শ্রেণীর পার্টি। সুতরাং সেই শাসক শ্রেণীর স্বার্থ এবং সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষায় সে ব্যস্ত। ফলে জাতীয় সংসদে সে কিন্তু বাণিজ্য চুক্তির বিরুদ্ধে একটা কথা বলে না, এনসিপিও একটা কথা বলেন। এ থেকে বোঝা যায় তাদের চরিত্র কি। ইরানে যখন ইসরায়েল এবং আমেরিকা হামলা করে, তার বিরুদ্ধে এদের বক্তব্য পাওয়া যায় না, তাদের বিবৃতিতে পাওয়া যায় না। বাংলাদেশের সরকারের বিবৃতিতেও পাওয়া যায়। তো ফলে যে জিনিসটা হচ্ছে যে রাজনৈতিকভাবে শ্রমিক, কৃষক, সাধারণ জনগণকে শিক্ষিত করা যে কাজ, এই কাজটা কমরেড বদরুদ্দীন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে
একজন মার্ক্সবাদী হিসেবে বা লেনিনবাদী হিসেবে তিনি একজন কমিউনিস্ট হিসেবে তিনি সেই দায়িত্ব উপলব্ধি করছেন যে সমাজকে ব্যাখ্যা করা, ইতিহাসের শিক্ষাটা মানুষের কাছে নিয়ে যাওয়া, মানুষ যাতে তার সমাজ ব্যাখ্যা করতে পারে। মানুষ মানে শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ। সেই চিন্তাটা তিনি সহজ ভাষায় নিয়েছেন এবং সেই ক্ষেত্রে তিনি গুরুত্ব আরোপ করেছেন বিপ্লবী বুদ্ধিজীবী, বিপ্লবী সাংস্কৃতিক সংগ্রাম, এর উপর উনি গুরুত্ব আরোপ করেছেন। এখন এই বিপ্লবী সাংস্কৃতিক সংগ্রাম, এই সংগ্রামকে শ্রমিক, কৃষক, জনগণের মধ্যে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে সমাজতন্ত্রের অভিমুখে, আমরা গণতন্ত্রের অভিমুখে আমরা নিয়ে যেতে পারবো। আমরা সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে, দুনিয়া জোড়া সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে আমরা এগিয়ে যেতে পারবো। ফিলিস্তিনি জনগণের পক্ষে, ইরানের বীর জনগণের পক্ষে, ভেনিজুয়েলার বীর জনগণ, কিউবার বীর জনগণের সাথে আমরা যুক্ত হতে পারবো। ভারতীয় সমাজে, ভারতে আজকে যে পরিস্থিতি, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে এইখানে এই শত্রু নির্ধারণের ক্ষেত্রে ভারতের যে কমিউনিস্ট পার্টি সিপিআই কিংবা সিপিএম কিংবা আরো যারা আছে, সিপিআই এম এর লিবারেশন ইত্যাদি, তারা ভারতীয় সমাজে যে এই বিশ্লেষণ, এই বিশ্লেষণের ক্ষেত্রে তারা শত্রুকে, প্রধান শত্রু সেটা ভারত রাষ্ট্র কিনে, সেই প্রধান শত্রু ভারতের শাসক শ্রেণী কিনা, ভারত যে একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে, ভারত যে কাশ্মীর দখল করছে, করে ভারত যে একটা আধিপত্যবাদী, একটা সাম্রাজ্যবাদ, এর বিরুদ্ধে তাদের কি ভূমিকা আছে কমিউনিস্ট হিসেবে? তারা কি সেই বিষয়গুলো মানে বলে? আজকে ভারতের যে সাম্প্রদায়িকতা যেটা আছে এখানে, এর সাথে তো তাদেরও এক ধরনের সম্পর্ক আছে। আমরা যদি জ্যোতিবাবুর নেতৃত্বাধীন এই যে সিপিআইএম, তারা যে দীর্ঘ ৩৫ বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে, সেইখানে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, সেখানে দেখা যাবে যে সরকারি চাকুরি ক্ষেত্রে সেখানে মুসলমান সম্প্রদায়, যাদেরকে সংখ্যালঘু বলা হয়, 30% মনে হয় জনসংখ্যা, হ্যাঁ, তাদের সাচার কমিটিতে দেখা যাচ্ছে তাদের চাকরি, সরকারি চাকরিতে 2% বেশি না। কিভাবে এটা সম্ভব? তাহলে আজকে সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যে এই পরিস্থিতি আছে। তো ফলে সেখানকার যে কমিউনিস্ট বিপ্লবীরা আছেন কিংবা সমাজ পরিবর্তন আকাঙ্ক্ষী কর্মীরা আছে, তাদের এইসব বিষয়কে চিন্তা করতে হবে। ভারতে জাতিগত নিপীড়ন বিরোধী সংগ্রাম আছে, ভারতে এই সাম্প্রদায়িক শোষণ নির্যাতনের বিরোধী সংগ্রাম আছে, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম আছে, ভারতীয় রাষ্ট্রের যে নিপীড়ন তার বিরুদ্ধে সংগ্রাম আছে। এই সংগ্রামের মধ্যে ভারতের শ্রমিক, কৃষক, জনগণকে তারা কিভাবে সংগঠিত করতে পারে, পশ্চিমবাংলার জনগণ তারা কিভাবে সংগঠিত করতে পারে, এবং তাদেরকে ইতিহাস থেকে তাদের শিখতে হবে, তাদের ফিরে যেতে হবে যে এই বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসে তারা তাদের ফিরে যেতে হবে। যে কেন 1905-এ অবিভক্ত বাংলা ভাগ করার সময় কলকাতায় মিছিল হয়েছে যে দুই বাংলা মানে ভাগ হতে পারবে না, কিন্তু 47-এ তারা বাংলা ভাগে কেন বলবে? এর পিছনে কাদের শ্রেণী স্বার্থ রয়েছে? এই স্বার্থ ছিল গুজরাটি ব্যবসায়ীদের, সেই যে টাটা, বিড়লা, যারা গান্ধী, নেহরু, বল্লভভাই প্যাটেলের পিছনে ছিলেন, তাদের স্বার্থ চিন্তা ছিল। এবং সেই স্বার্থ চিন্তার সাথে পশ্চিম বাংলার এই যে উচ্চ বর্ণের জমিদার, ব্যবসায়ী, মারোয়ারি, তাদের স্বার্থ যুক্ত ছিল। এই স্বার্থকে কেন্দ্র করে তারা এই কাজটা তারা করে। তো এই পরিস্থিতিতে শ্রেণীদ্বন্দ্বকে অবলম্বন করে বাংলাদেশের রাজনীতিকে বিকাশ করতে হবে, সাম্রাজ্যবাদ বিরোধী দ্বন্দ্বকে বিকাশ করতে হবে, শাসক শ্রেণীর বিরোধী সংগ্রামকে বিকাশ করতে হবে। এবং ভারতের ক্ষেত্রে তাদের নিজস্ব পরিস্থিতি অনুযায়ী তারা বিচার বিশ্লেষণ করবে, ব্যাখ্যা করবে, নিজেরা আলাপ আলোচনা করে তাদের দ্বন্দ্ব, কোন দ্বন্দ্ব, অনেকগুলো দ্বন্দ্ব থাকে, তার মধ্যে প্রধান দ্বন্দ্ব কোনটা, সেই প্রধান দ্বন্দ্ব তাদের সামনে। পশ্চিম বাংলার ক্ষেত্রে যেমন সত্য, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সত্য, সেটা হচ্ছে এই সব রাজ্যের সাথে ভারতের কেন্দ্রীয় সরকারের দ্বন্দ্ব কিন্তু প্রধান। যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এই দ্বন্দ্ব কিন্তু গুরুত্বপূর্ণ। যেভাবে পশ্চিমবঙ্গের নির্বাচনে মোদী সরকার হস্তক্ষেপ করছে সুপ্রিম কোর্টের মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে ব্যাপক নিরাপত্তা বাহিনী নিয়োগ করো, হ্যাঁ, তো এই এবং সেখানে বাংলাদেশ বিরোধী যে বিদ্বেষ ছড়াইছে, মুসলমান বিরোধী, এটা কেন্দ্রীয় সরকারের যে পলিসি তারই অংশ। তো সেই হিসেবে তারা পশ্চিমবঙ্গ দখল করেছে, কিন্তু এটা ভাবা ঠিক হবে না যে চিরকাল এটা তারা দখল রাখতে পারে। আমাদের দিক দিয়ে কর্তব্য হচ্ছে যে বাংলাদেশে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক, কৃষক ঐক্যের ভিত্তিতে ব্যাপক সাম্রাজ্যবাদ বিরোধী যে সংগ্রাম, শ্রমিক কৃষকের সংগ্রাম, জাতীয় রাজনীতিতে শ্রেণী প্রশ্নটাকে সামনে রেখে সমাবেশগুলোতে শ্রমিক কৃষককে সামনে নিয়ে আসে, শ্রেণীগতভাবে তার উপস্থিতি বাড়া, এটা করতে পারলে এখানে আমাদের উপরে ভারতে যে আজকে উগ্র সাম্প্রদায়িকতার যে প্রভাব হয়েছে, তার প্রভাব আমাদের কোনো ক্ষতি বা কোনো
খর্ব করতে পারবে না আমাদের বিদেশে। এটাই অনেক ধন্যবাদ। এই ক্লাব